সকলকে আরও একবার স্বাগতম জানাই আমাদের এলআরএনআর ক্লাসেসে। আমি সুব্রত মণ্ডল। আর আজকে আমরা পড়ব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 11-এর যে নতুন সিলেবাস দেওয়া রয়েছে সেই সিলেবাস থেকে একটি কবিতা, যা হচ্ছে দ্য ব্যাঙ্গেল সেলার্সের প্রথম স্ট্যান্জাকে নিয়ে। আমরা ইতিমধ্যে এই ব্যাঙ্গেল সেলার্সের 4টে যে স্ট্যান্জা রয়েছে, অর্থাৎ এই সম্পূর্ণ কবিতার কি আমি আলোচনা করেছি একটি অন্য ভিডিওতে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা অবশ্যই আমার সেই ভিডিওটি তোমরা দেখে এসো, এবং যার লিঙ্ক আমি অবশ্যই এই ভিডিওর যে ডিসক্রিপশান বক্স আছে সেখানে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। তো দেখো, আমরা জানি যে আমাদের যে ফার্স্ট সেমিস্টার হবে, অর্থাৎ ক্লাস 11-এর যে ফার্স্ট সেমিস্টার হবে, সেখানে কিন্তু সেটি হবে পুরোপুরি এমসিকিউ নির্ভর। অর্থাৎ প্রত্যেকটা যে প্রোজ রয়েছে বা পোয়েম রয়েছে বা বলতে পারি আমরা যে র্যাপিড রিডার রয়েছে, সেখান থেকে কিন্তু আমরা শুধু এমসিকিউ কোশ্চেন দেখব, অর্থাৎ 40 নম্বরের আমাদের এমসিকিউ কোশ্চেন পড়বে। তাই আমাদের এই যে প্রথম যে স্ট্যান্জা আজকে আমি আলোচনা করব, এই স্ট্যান্জা পুঙ্খানুপুঙ্খভাবে বিভিন্ন ওয়ার্ডের বিবরণ, বিভিন্ন ওয়ার্ডের ব্যাখ্যার সহিত আমি দেখো তোমার জন্য বেশ কিছু এমসিকিউস কোশ্চেন নিয়ে এসেছি। আমি আশা করব তোমরা এই ভিডিওটি একদম ফার্স্ট টু লাস্ট অবশ্যই দেখবে। চলো প্রথম শুরু করি আমাদের এই কবিতা থেকে। দেখো ফার্স্ট কি বলছে, যে ব্যাঙ্গেল সেলার্স আর উই হু বেয়ার আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার, who will buy this delicate bright rainbow tinted circles of light, lustrous tokens of radiant lives for happy daughters and happy wives। আমরা দেখেছি আগের যে ভিডিওতে যে এই ব্যাঙ্গেল সেলার থেকে মোট 4টে স্ট্যান্জা রয়েছে, এবং প্রথম স্ট্যান্জাই যে স্পিকার অর্থাৎ একজন ব্যাঙ্গেল সেলার সেখানে কি করছে, সেখানে একটি মেলায় গিয়ে বা বিভিন্ন মেলায় গিয়ে তারা তাদের ব্যাঙ্গেলস বিক্রি করার জন্য তারা অ্যাডভার্টাইজ করছে, এবং সেখানে তারা বলে দিচ্ছে যে কারা তাদের প্রসপেক্টিভ কাস্টমার্স, অর্থাৎ তাদের সম্ভাব্য যে কাস্টমার কারা, তা এখানে উল্লেখিত হয়েছে আমাদের প্রথম স্ট্যান্জাই। এবং তারা কি বহন করছে, সেই বহন করা দ্রব্যগুলো কেমন ধরনের এবং কারা কিনবে তাও দেখব আমাদের 6 লাইনের মধ্যে। তো ফার্স্ট যে লাইন রয়েছে তা হচ্ছে ব্যাঙ্গেল সেলার্স আর উই, মানে একজন স্পিকার, একজন ব্যাঙ্গেল সেলার্স, উনি বলছেন যে ব্যাঙ্গেল সেলার্স হলাম আমরা, হু বিয়ার, যারা বহন করি। এখানে বিয়ার কথার অর্থ হচ্ছে ক্যারি করা, CARRY, ক্যারি মানে বহন করা। তাই বলছে কি যে ব্যাঙ্গেল সেলার্স হলাম আমরা, হু বিয়ার, যারা বহন করে আওয়ার শাইনিং লোডস, আমাদের এই চকচকে ঝকমকে উজ্জ্বল এই সমস্ত বোঝাগুলিকে, টু দ্য টেম্পল ফেয়ার, বিভিন্ন মন্দিরকে কেন্দ্র করে যে মেলা বসে সেই মেলাতে। আমরা জানি কি যে বিভিন্ন যে মন্দিরকে কেন্দ্র করে যে মেলা বসে সেই মেলায় আমরা অনেক ধরনের আমরা কিন্তু বিক্রেতা দেখতে পাই। তার মধ্যে একটি বিক্রেতা হচ্ছে চুড়ি বিক্রেতা, যাদের কাজ হচ্ছে কি চুড়ি বিক্রি করা, অর্থাৎ হরেক রকমের বিভিন্ন রঙের তারা চুড়ি বিক্রি করে এই মেলায় গিয়ে। সেক্ষেত্রে একজন স্পিকার যে হচ্ছে আমাদের ব্যাঙ্গেল সেলার্স, উনি বলছেন যে ব্যাঙ্গেল সেলার্স হলাম আমরা, যারা কিনা আমাদের এই সমস্ত উজ্জ্বল চকচকে ঝকমকে লোডসগুলোকে, বোঝাগুলোকে আমরা নিয়ে যাই বিভিন্ন মন্দিরের যে মেলা বসে সেই মেলাতে। হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। তারপর তারা এখানে অ্যাডভার্টাইজ করছে, তারা এখানে তাদের গলা বিভিন্ন টোন দিয়ে তারা এখানে ডাকছে তাদের কাস্টমারদেরকে। তারা বলছেন যে কারা কিনবে, হু উইল বাই, কারা কিনবে দিস ডেলিকেট, এই সমস্ত মনোরম সুন্দর দেখতে, ব্রাইট উজ্জ্বল, রেনবো টিন্টেড অর্থাৎ বিভিন্ন কালারের। এখানে রেনবো টিন্টেড কথার অর্থ হচ্ছে মাল্টি কালার্ড বা বিভিন্ন কালারের, সার্কেলস অফ লাইট, এই উজ্জ্বল যে বৃত্তাকার আলোর যে রশ্মিগুলোকে, অর্থাৎ বলছেন এখানে এই ব্যাঙ্গেলগুলোকে তিনি বলছেন সার্কেলস অফ লাইট, অর্থাৎ সূর্যের আলো বৃত্তাকারে পড়লে যেমন চকমক করে, ঠিক যেন তাদের এই শাইনিং লোডসগুলো অর্থাৎ এই ব্যাঙ্গেলসগুলো যেন চকমক করছে ঠিক সূর্যের আলোর মতোই। তাই তিনি বলছেন কি যে কারা কিনবে এই সমস্ত ডেলিকেট, এই সমস্ত মনোরম সুন্দর দেখতে বিউটিফুল, এই ব্রাইট উজ্জ্বল রেনবো টিন্টেড মানে বললাম মাল্টি কালার বিভিন্ন রঙের এই সমস্ত সার্কেলস অফ লাইট মানে ব্যাঙ্গেলসগুলো কারা কিনবে। তো আগের লাইন আমরা দেখেছি লেখা রয়েছে শাইনিং লোডস। এবার প্রশ্ন আসতে পারে যে এখানে শাইনিং লোডস কোনগুলো, না অবশ্যই বলবো আমরা যে এই ব্যাঙ্গেলস বা চুড়িগুলো।
তাহলে এখানে প্রশ্ন আবার আসবে যেখানে কেন তিনি এখানে শাইনিং লোডস বলছেন, তিনি কেন এখানে লোড কথাটা ব্যবহার করছেন। আমরা জানি যে চুড়ি কিন্তু খুব হালকা হয়, তাহলে সেই হালকা চুড়িকে তিনি এখানে কেন শাইনিং লোডস বলছেন, তার উত্তর এখানে এটাই আসবে যে এখানে চুড়ি বিক্রেতা কিন্তু অনেক ধরনের এবং প্রচুর পরিমাণে তার চুড়ি তারা বিক্রি করতে নিয়ে যায় এবং সেখানে সেই ভার, সেই চুড়ির যে ভারকে তিনি বলছেন শাইনিং লোডস। পরের যে 2 লাইন দেওয়া রয়েছে তা হচ্ছে লাস্টারাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইভস ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। তিনি এখানে বলে দিলেন, অর্থাৎ আমাদের যে স্পিকার সেই ব্যাঙ্গেল সেলার্সরা উনি বলে দিচ্ছেন যে তাদের যে প্রসপেক্টিভ সম্ভাব্য যে কাস্টমার যারা তাদের মালগুলো কিনবে, চুড়িগুলো কিনবে, তারা কারা? তারা হচ্ছে হ্যাপি ডটার্স অর্থাৎ সুখী কন্যারা অ্যান্ড হ্যাপি ওয়াইফস এবং সুখী স্ত্রীরা। অর্থাৎ তিনি বলছেন যে এই সুখী ডটার্স, হ্যাপি ডটার্স এবং এই হ্যাপি ওয়াইফসরা হচ্ছে তাদের প্রসপেক্টিভ কাস্টমার্স এবং এই কাস্টমাররা তাদের এই সমস্ত ব্যাঙ্গেলস তাদের রিস্টে পড়লে কি বলছে না সেগুলো রেডিয়েন্ট লাইভস অর্থাৎ কি ওদের মনে অনেক বেশি আনন্দ সুখ নিয়ে আসবে। তাই তিনি বলছেন যে এগুলো সব লাস্টারাস টোকেন। তাহলে লাস্টারাস কথার অর্থ কি না, লাস্টারাস কথার অর্থ হচ্ছে না ব্রাইট বলতে পারি বা লুমিনাস বলতে পারি আমরা, ঠিক আছে, বা বলতে পারি স্পার্কলিং, ঝকমকে, উজ্জ্বল, চকচকে, তা হচ্ছে এখানে লুমিনাস। পরে ওয়ার্ড রয়েছে যে টোকেন্স। টোকেন্স মানে কি? এখানে টোকেন কথার অর্থ হচ্ছে সিম্বল বা সাইন, অর্থাৎ আমরা বলতে পারি যে এটা একটা প্রতীক স্বরূপ। অর্থাৎ এখানে ব্যাঙ্গেল সেলার্সরা বলছেন তাদের এই চুড়িগুলো একটা সিম্বল স্বরূপ, একটা প্রতীক স্বরূপ। অর্থাৎ এই ব্যাঙ্গেলগুলো এই সমস্ত হ্যাপি ওয়াইফস বা হ্যাপি ডটার্সরা পড়লে তাদের মনের মধ্যে উৎফুল্ল নিয়ে আসবে, আনন্দের বার্তা বহন করবে। অর্থাৎ সেক্ষেত্রে তিনি বলছেন, অর্থাৎ কবি এখানে এই সমস্ত স্পিকারদের মাধ্যমে তিনি বলতে চাইছেন যে এই সমস্ত ব্যাঙ্গেলসগুলো অবশ্যই এই হ্যাপি ডটার্স এবং হ্যাপি ওয়াইফসের মনে অনেক খুশি নিয়ে আসবে। তাহলে এই ছিল আমাদের প্রথম 6 লাইন। আমরা এবার দেখব যে এই 6 লাইন থেকে বা এই কবিতার যে প্রথম অংশ থেকে কোন কোন ধরনের আমাদের এমসিকিউস কোশ্চেন আসতে পারে। দেখো প্রথম এখানে দেওয়া রয়েছে দ্য ব্যাঙ্গেল সেলার্স ইজ এ, এবং অপশান দেওয়া রয়েছে এ পোয়েম, লং স্টোরি, শর্ট স্টোরি, নভেলা। তো আমরা জানি এটা একটি কবিতা, তাই এখানে অবশ্যই আমরা কি করব, আমরা দাগ দেবো পোয়েমেতে। তাহলে এখানে ব্যাঙ্গেল সেলার কি একটি কবিতা, তাহলে এ পোয়েম হবে। পরের যে কোশ্চেন রয়েছে তা হচ্ছে দ্য ব্যাঙ্গেল সেলার্স ইজ কম্পোজড বাই, এখানে এই ব্যাঙ্গেল সেলার্স এই কবিতাটি কে লিখেছেন, তা অবশ্যই হবে সরোজিনী নাইডু। 3 নম্বর যে কোশ্চেন রয়েছে তা হচ্ছে দ্য ব্যাঙ্গেল সেলার্স ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন, অর্থাৎ এই ব্যাঙ্গেল সেলার্স এই কবিতাটা প্রথম কবে এটি প্রকাশিত হয়েছিল, তা হচ্ছে 1912। তোমরা অবশ্যই মনে রাখবে যে এই কবিতাটি প্রথম পাবলিশ হয়েছিল 1912-তে তার যে কবিতা সংকলন দ্য বার্ড অফ টাইমের মধ্যে। পরে কোশ্চেন রয়েছে দ্য ব্যাঙ্গেল সেলার্স ওয়াজ ইনক্লুডেড ইন, অর্থাৎ এই যে কবিতাটা ব্যাঙ্গেল সেলার্স কবিতাটি এটি তার কোন কবিতা সংকলনের মধ্যে এটি রয়েছিল, তা আমি একটু আগে বলে দিয়েছি, তা হবে দ্য বার্ড অফ টাইম। অবশ্যই দ্য টাইম অফ বার্ড কিন্তু নয়। কোশ্চেন সেটাররা তোমাদেরকে কনফিউজ করার জন্য অবশ্যই এই ধরনের ট্রিক কিন্তু করতে পারে, তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে উত্তর হবে দ্য বার্ড অফ টাইম। 5 নম্বর যে কোশ্চেন রয়েছে তা হচ্ছে হাউ মেনি লাইন্স আর দেয়ার ইন দ্য পোয়েম, অর্থাৎ এই কবিতায় মোট কতগুলি লাইন রয়েছে। দেখো এখানে কিন্তু মোট 4টি স্ট্যাঞ্জা রয়েছে এবং 4টি স্ট্যাঞ্জার প্রত্যেকটাতে মোট 6খানা করে লাইন রয়েছে। সেক্ষেত্রে 4 × 6 = 24খানা লাইন হচ্ছে, অর্থাৎ এই কবিতায় পুরো কবিতাতে মোট 24টি লাইন রয়েছে এবং প্রত্যেকটা স্ট্যাঞ্জাতে মোট 6টি করে লাইন রয়েছে। তাহলে আমরা বলবো যে হাউ মেনি লাইন্স আর দেয়ার ইন দ্য পোয়েম, অবশ্যই লিখব 24 লাইন্স। পরে আসছে হাউ মেনি স্ট্যাঞ্জাস আর দেয়ার ইন দ্য পোয়েম, এই কবিতায় মোট কতগুলি স্ট্যাঞ্জা রয়েছে। একটু আগে বলেছি আমি যে মোট এখানেতে 4টি স্ট্যাঞ্জা রয়েছে, তাহলে আমরা অপশান নাম্বার বি দাগ দেব। পরে আসছে আমরা যে দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম ইজ, এই যে কবিতাটি পড়লাম এই কবিতার রাইম স্কিম বা ছন্দ কি, ছন্দ কেন হচ্ছে এ এ বি বি সি সি, অর্থাৎ অপশান নাম্বার বি।
এবং কেন এখানে এ এ বি বি সি সি হলো তা আমি আমার যে আগের ভিডিও অর্থাৎ বেঙ্গল সেলার্স নামে যে সম্পূর্ণ কবিতা আমি আলোচনা করেছি সেখানে বলা রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। দ্য স্পিকার অফ দ্য পোয়েম ইজ, এই কবিতার স্পিকারকে, এখানে বক্তাকে। আমি কিন্তু বারবার এই কবিতার যে প্রথম স্ট্যান্ডা পড়ার সময় আমি বলে এসেছি যে এই কবিতার যে স্পিকার তা হচ্ছে বেঙ্গল সেলার্সরা, অর্থাৎ আবার অপশান নাম্বার বি উত্তর হবে। পরে আসছে যে হোয়াট ইজ বিং রেফার্ড অ্যাজ সাইনিং লোডস, এখানে এই সাইনিং লোডস কথার মাধ্যম দিয়ে এখানে কি বোঝানো হয়েছে, তা অবশ্যই বেঙ্গলস হবে। তাহলে আমরা আবার পেলাম অপশান নাম্বার বি হচ্ছে এখানে আনসার হলো। তাহলে এইভাবে আমরা মোট 9খানা আমরা এমসিকিউ দেখলাম। আমরা এবার দেখব আমাদের অপশান নাম্বার যে 10 অর্থাৎ যে 10 নম্বর যে এমসিকিউ তা সম্বন্ধে। এবার চলে আসি আমাদের 10 নম্বর যে এমসিকিউ দেওয়া রয়েছে তাতে। দ্য ব্যাঙ্গল সেলার্স আর ট্রাইং টু সেল দেয়ার ব্যাঙ্গলস ইন, অর্থাৎ এই ব্যাঙ্গল সেলার্সরা তাই সমস্ত ব্যাঙ্গলগুলোকে কোথায় বিক্রি করতে চাইছিল, তা অবশ্যই হবে দ্য টেম্পল ফেয়ার, অপশান নাম্বার এ। পরে আছে দ্য ফ্রেজ রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট রেফার্স টু, অর্থাৎ এখানেতে এই কবিতাতে রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট এটা কাকে নির্দেশ করছে, তা হবে অবশ্যই ব্যাঙ্গলসগুলিকে। 12 আছে দ্য মিনিং অফ লাস্টারাস ইজ, এখানে লাস্টারাস কথাটা অর্থ কী? অপশান আছে শাইনিং, স্পার্কলিং, ড্যাচলিং, আর দিয়েছে অল অফ দ্য অ্যাবাভ। এখানে এই লাস্টারাস কথাটার অর্থ হচ্ছে তিনটেই, অর্থাৎ শাইনিং, স্পার্কলিং, ড্যাচলিং তিনটেই। সেক্ষেত্রে আমাদের উত্তর হবে অল দ্য অ্যাবাভ, অর্থাৎ অপশান নাম্বার ডি। পরে আছে দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দ্য লাইন, অর্থাৎ এই লাইনটাতে কোন ফিগার অফ স্পিচ অর্থাৎ যে ভাষার যে অলঙ্কার এখানে কি ব্যবহার করা রয়েছে, তোমরা অবশ্যই শিখবে এই ফিগার অফ স্পিচ সম্বন্ধে। তাহলে এখানে লাইনটি হচ্ছে লাস্টারাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইভস, এখানে এই লাইনটার মধ্যে এখানে কোন ধরনের ফিগার অফ স্পিচ এখানে ব্যবহার করা রয়েছে, এখানে তা হবে মেটাফোর। এবার কথা হচ্ছে কাকে আমরা বলবো মেটাফোর, কি বা সিমিলি, কাকেই বা বলি আমরা অ্যালিটারেশন, কাকে বলি আমরা পার্সনিফিকেশন। যখন দুখানা বস্তুর মধ্যে যখন তুলনা করা হয় এবং সেই তুলনাটা যদি আমাদের হয় স্পষ্ট, অর্থাৎ যদি সেই তুলনাটা হয় এক্সপ্লিসিট, তখন তা হবে সিমিলি। আবার বলি শোনো, যখন তুলনাটা করা হচ্ছে দুটি বস্তুর মধ্যে এবং যখন সেই তুলনা হচ্ছে একবারে স্পষ্টভাবে, তখন তা হচ্ছে সিমিলি। অর্থাৎ এই সিমিলির মধ্যে লাইক এবং অ্যাজের ব্যবহার হয়। কি বললাম? লাইক এবং অ্যাজের ব্যবহার হয়। ধরো একটি এক্সাম্পল আমি দিচ্ছি, সি ইজ মুন। ধরো বললাম সি ইজ মুন আর বললাম সি ইজ লাইক মুন। সি ইজ মুন আর সি ইজ লাইক দ্য মুন। ধরো এখানে দুখানা লাইন বলেছি আমি। যখন বলছি যে সি ইজ লাইক দ্য মুন, দেখো এখানে সি এর সঙ্গে এখানে চাঁদের বা মুনের এখানে কম্পেয়ার করছি আমরা, এবং দেখো সেই কম্পেয়ারের মধ্যেখানে লাইক কথাটা ব্যবহার করছি যেখানে এক্সপ্লিসিট হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু কম্পেয়ারটা একেবারে স্পষ্ট। এখানে বলে দিচ্ছি আমি যে সি ইজ লাইক দ্য মুন, তাহলে এখানে লাইক কথাটা এখানে ব্যবহার রয়েছে, তাই এখানে এটি হচ্ছে সিমিলি। আর অন্যদিকে যখন বলছি সি ইজ দ্য মুন, দেখো এখানে কিন্তু সি এর সঙ্গে মুনের এখানে কম্পেয়ার হচ্ছে, কিন্তু এখানে কোনো লাইক বা অ্যাজের ব্যবহার নেই। সেক্ষেত্রে এখানে সি ইজ দ্য মুন হচ্ছে এখানেতে একটি মেটাফোর। ক্লিয়ার? তাহলে এখানে এই লাইনটাতে যখন বলছে লাস্টারাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইভস, এখানে কিন্তু কোথাও এই ব্যাঙ্গলসের সঙ্গে এই লাস্টারাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইভসের তুলনাটা কখনো কিন্তু এক্সপ্লিসিট নয় বা স্পষ্ট নয় গো, এখানে তারা ইমপ্লিসিট, তাই এখানে এটি হচ্ছে মেটাফোর। পরে আছে কাকে বলি আমরা পার্সনিফিকেশান, অর্থাৎ এই যে ওয়ার্ডটি রয়েছে তার অর্থ কী? যখন তোমরা মনে রাখবে, যখন মানুষের কিছু গুণ কোনো অপার্থিব বস্তু বা বলতে পারি কোনো জড়বস্তুর মধ্যে আমরা চাপিয়ে দিই। কি বললাম? যখন মানুষের কোনো রকম গুণ যখন আমরা কোনো জড়বস্তুর মধ্যে চাপিয়ে দিই, তখন তা হচ্ছে পার্সনিফিকেশান বা তাকে বলা হয় পার্সনিফাই করা। অর্থাৎ দেখবে হয়তো বলছি আমি যে সমুদ্রের ঢেউগুলো লাফাচ্ছে, কথা হচ্ছে কে লাফাতে পারে? লাফাতে কিন্তু পারে মানুষেরা। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মানুষের একটি গুণ যা হচ্ছে লাফানো, তা আমি এখানে কী করছি? আরোপ করছি এই সমুদ্রের ঢেউয়ের উপরেতে, তাই না? সেক্ষেত্রে এখানে এই যে লাফানো কথাটা ব্যবহার করছি, এখানে মানে পার্সনিফাই করছি। ঠিক আছে?
আর পরে আছে অ্যালিটারেশন। যখন তোমরা দেখবে যে একটি বাক্যের মধ্যে একই সাউন্ড বারবার রিপিট হচ্ছে, কি বললাম, যদি একটি বাক্যের মধ্যে একই সাউন্ড, সেটা হোক না এইচ সাউন্ড বা এল সাউন্ড, যখন এই সাউন্ডগুলো বারবার রিপিট হচ্ছে তখন তাকে আমরা বলবো অ্যালিটারেশন। ক্লিয়ার? তাহলে কি বললাম, সিমিলি হচ্ছে যখন দুটি বস্তুর মধ্যে আমরা তুলনা করছি এবং যখন সেই তুলনাটা হচ্ছে স্পষ্ট তখন তা হচ্ছে সিমিলি, যখন সেই তুলনা হবে অস্পষ্ট তখন তা মেটাফোর, যখন মানুষের কোনো গুণাগুণকে আমরা কোনো জড়বস্তুর মধ্যে চাপিয়ে দিচ্ছি তখন তা হচ্ছে পার্সনিফিকেশন, এবং যখন একটি বাক্যের মধ্যে একই সাউন্ড বারবার ইউজ হচ্ছে তখন তাকে আমরা বলি অ্যালিটারেশন। এখানে দেখো আরেকটি ফিগার অফ স্পিচ এখানে দেওয়া রয়েছে, তা হচ্ছে হাইপারবোল। তাহলে কাকে বলি আমরা হাইপারবোল? না, হাইপারবোল হচ্ছে যে একটা এমন ফিগার অফ স্পিচ যেখানে কোনো কিছুকে বাড়িয়ে বাড়িয়ে বলি আমরা। ধরো বলছি যে তোমার মুখটা পুরো সূর্যের ন্যায় উজ্জ্বল। এবার দেখো যখন এই কথাটি বলছি আমি, কথাটা কিন্তু একটু বেশি এক্সাজারেট করে একটু বাড়িয়ে বলছি না আমি। কারণ কি, কারো মুখের সঙ্গে সূর্য তুলনা করছি আমি, তাই কোনো হয় নাকি, তাই না? তাই কী করছি আমি এখানে তাকে ডিসক্রাইব করার জন্য একটু বাড়িয়ে বাড়িয়ে বলছি আমি, তাই এখানে এটি হচ্ছে হাইপারবোল বা একে বলা হয় এক্সাজারেশন করা। ঠিক আছে, তাহলে আমরা আসছি এবার আমাদের 40th নাম্বার কোশ্চেনেতে। দেখো কেন কি বলছে যে চুজ দ্য ফিগার অফ স্পিচ ইন দিস লাইন ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। এখানেও কিন্তু আমাদের মেটাফোরের ইউজ রয়েছে, অর্থাৎ এখানেও উত্তর হবে মেটাফোর। কারণ কি, এখানে কোথাও এই মানে যখন তুলনা টানছে তা কিন্তু কোনোভাবেই সেটা এক্সপ্লিসিট বা সেটা স্পষ্ট নয় কো, এখানে লাইক বা অ্যাজের ব্যবহার নেই কো, তাই এখানে আমরা বলবো এটি এখানে অবশ্যই মেটাফোর। দেখো এইরকম কিন্তু আরও অনেক এমসিকিউ রয়েছে এবং তা তোমরা পাবে আমাদের যে ওয়েবসাইট রয়েছে LRNR.in-তে, তোমরা অবশ্যই ভিজিট করো এবং সেখানে আমাদের এমসিকিউজের অনেক সেট রয়েছে, মানে মক সেটের আকারে। তোমরা অবশ্যই গিয়ে সেই সমস্ত মক সেটগুলোকে তোমরা প্র্যাকটিস করে নিও। এখান থেকে আরও একটি কোশ্চেন আসতে পারে, তা হচ্ছে যে এখানে এই লাইনটাতে হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, এই লাইনটাতে এখানে ডেলিকেট কথাটার অর্থ কী? তা হচ্ছে ভঙ্গুর, অর্থাৎ যা ভেঙে যায় সহজেই। ঠিক আছে, তাহলে প্রশ্ন আসবে যে কেন এখানে এই ব্যাঙ্গেলসগুলোকে ডেলিকেট কথাটা দিয়ে এখানে ডিসক্রাইব করা হয়েছে। তখন তোমরা অবশ্যই উত্তর লিখবে যে যেহেতু এখানে এই ব্যাঙ্গেলসগুলো হচ্ছে গ্লাস মেড, মানে কাঁচের তৈরি, এবার যেহেতু সেটা কাঁচের তৈরি তাই সেটা ভঙ্গুর নিশ্চয়ই, তাই এখানে ডেলিকেট কথাটা এখানে ব্যবহার করা হয়েছে এই ব্যাঙ্গেলসগুলোকে বোঝানোর জন্য বা ডিসক্রাইব করার জন্য। তাহলে আমি আশা করব যে তোমরা আমার এই ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তাও যদি কোথাও ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবং এর সঙ্গে বলে রাখি যে এই ক্লাসটা অর্থাৎ এর যে পরবর্তী ক্লাস, পরবর্তী স্ট্যান্ডা তোমরা খুব শীঘ্রই পাবে। তোমরা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।